This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সৃজিত রায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ পরিচালকদের একাংশের অভিযোগ কল টাইম দিলেও কাজে যোগ দেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের দাবি তাদের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হন সৃজিত। সরব বিশ্বাসের বিরোধিতা করারই কি মাসুল দিচ্ছেন সৃজিত রায়? সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সোমার সঙ্গে কথা বলি। সোমা, এই মুহূর্তে সেখানে কি চলছে এবং টলিপাড়ায় যে ডামাডোল যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কি কিছু পরিবর্তন হলো? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হয়নি। অর্থাৎ সৃজিত রায়ের যে ফ্লোর, যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেই কাজ তো বন্ধই রয়েছে। এবং আমরা দেখলাম যে সৃজিত রায়ের কাজ বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এখানে পরিচালকেরা তারা এসেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু একটা প্রশ্নই তুলছেন যে ফেডারেশন কেন তাদের সাথে কোনো রকম আলোচনায় বসছে না। এর আগেও বহু পরিচালকের কাজ এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কমিটি তৈরির কথা বলেছেন এবং সেই কমিটি এই সমস্ত সমস্যা হলে সেই সমাধান করবে। কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে সেই কমিটির কিন্তু কোনো কাজ হচ্ছে না। পাশাপাশি কিন্তু তারা এটা বলছেন যে তারা কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে এই যে পরিচালকদের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু তারা কোনো কর্মবিরতির পথে যেতে চান না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এর আগেও তিনি বলেছেন যখন সমস্যা হয়েছিল যে কোনোভাবে কর্মবিরতির পথে যেন না যাওয়া হয়। তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। আর পরিচালকরা ইনি কি বলছেন শোনাবো। যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনেও আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কি দাম এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। সৃজিতের ক্ষেত্রেও যেটা বলেছে যে ও ব্ল্যাকলিস্টেড, কারণ ও নাকি ফেডারেশন মাদার বডিকে কালিমা লিপ্ত করেছে। তার প্রমাণ দিক। কেউ আমরা কারুকে কালিমা লিপ্ত করিনি। আমরা শুধু কতগুলো কথা বলেছি যেগুলো ন্যায্য। আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের আলটিমেটলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং প্রত্যেকের এটা একটা সবার ক্ষতি এইভাবে কাজ বন্ধ করা। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই। এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টে করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক।
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর 5 দিন পার, কিন্তু এখন অবধি সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত অধরা। এর মধ্যেই সামনে এসছে খুনের মুহূর্তে হারিম করা ছবি। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল, টোটো থামিয়ে তারা টেনে হিচড়ে নামানোর চেষ্টা করে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। বিপদ বুঝে সন্তোষ পালানোর চেষ্টা করায় তাকে ধরে ফেলে বারবার তার মাথায় পাথর দিয়ে মারা হয়। পরে তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই দুষ্কৃতীরা পালায়। ইতিমধ্যে অভিযুক্তদের ফোন ট্র্যাক করে বিহারে হাজির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল। পরে খবরে আসি মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। অবশেষে গাড়ির খোঁজ পেল পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ মানিকচক থানার। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির মালিকের ফোন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র। গত শনিবার রাতে মানিকচক থেকে মালদা শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ। প্রাণে মারার চেষ্টা হচ্ছে অভিযোগ করেন সাবিত্রী। সিসি ফুটেজ খতিয়ে দেখে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনায় গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্তারা। যদিও তিনি কোনো রকমভাবে যুক্ত নন দাবি করেছেন ওই গাড়ির মালিক। পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং সম্পূর্ণভাবে কাজ করছে। এটা সাবিত্রী মিত্র বড় কথা নয়, গোটা রাজ্যের যে কোনো মানুষের ক্ষেত্রে হলে সেটা এইভাবে একইভাবে ইনকোয়ারি করা। গাড়ি ধরা পড়েছে, একজনকে ধরেছে, যে গাড়িটা আমরা নাম্বার বলেছিলাম সেটাকে ধরে রেখেছেন পুলিশ, জিজ্ঞাসাবাদ করছেন উনি। পুলিশ তো কিছু বলছে না, পুলিশের ইনকোয়ারি সবটা আপনাদের বলবে কেন, আর আমি বা আমাদেরকে বা বলবেন কেন? নিরাপত্তা রক্ষীর দরকার নেই। আমি কোনোদিনই নিরাপত্তা রক্ষী নিয়ে বেশি আমি তৎপরতার সঙ্গে লড়াই করিনি। নিরাপত্তা রক্ষী যা আছে সাফিসিয়েন্ট আছে। আমাকে আমার রাজনৈতিক কোনো শত্রু নেই, আমার ব্যক্তিগত শত্রু নেই, তাহলে আমাকে মারবেটাকে? কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না, এটা একটা হয়েছে কথা, গাড়ি ধাক্কা মেরে দেওয়া, গাড়িটাকে ফেলে দেওয়া। সেটা যদি ইনটক্সিকেট অবস্থায় কেউ করে সেটাও তাহলে ধরবে বলি। আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে আমি সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি, আগে ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে? আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই, এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি, লাউড স্পিকারে সিসা চারটা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। মানিকচকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি সব কিছু আমার কাছে প্রুফ আছে। আমি তাই এটুকু রিকোয়েস্ট করবো যে আমি কোনোরকমভাবে এখানে জড়িত নেই, আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কোনোদিন কেউ কোনো একটা মশা মারার কেসে অভিযোগ নেই, তা আমি কী করে একটা এমএলএকে মারার টেন্ডেন্সি নেবো বলে? কি বলছে এখন পুলিশ এখন সন্দেহজনক আমার গাড়িটা ধরেছে। কাজ করতে ব্যর্থ, কেন্দ্রের টাকা পাচ্ছে না ভাটপাড়া পুরসভা। পঞ্চদশ অর্থ কমিশনের 31 কোটি টাকা পাচ্ছে না ভাটপাড়া পুরসভা। 21-22 সালের আর্থিক বছরের টাকার হিসেব দিতে না পারায় 22-23 আর্থিক বছরের টাকা বাতিল। এর ফলে পুরো এলাকার উন্নয়ন সহ নাগরিক পরিষেবা নিয়ে আশঙ্কা। পুরসভার খারাপ পারফরমেন্সের কারণে এই টাকায় কোপ পড়েছে বলে খবর। ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলেন না পুরপ্রধান রেবা রাহা। বিষয়টি ধামাচাপা দিতে ব্যস্ত ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। প্রশাসনিক ব্যর্থতা, পরে খবর আসে সমুদ্রের ওপর ভারতের দ্বিতীয় রেল ব্রিজ রামেশ্বরম থেকে মণ্ডপম। চলতি বছরেই 2 কিলোমিটার লম্বা এই সেতুতে রেল চলাচল শুরুর কথা। সেতুর মাঝখানেই জাহাজ চলাচলের রুট। সেতুর একটি অংশ উল্লম্বভাবে উঠে যাবে নয়া প্রযুক্তির এই সেতুতে। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলস্টোন হচ্ছে এই পাম্বান রেল ব্রিজ। পুরনো যে পাম্বান রেল ব্রিজটি ছিল তা এখন পরিত্যক্ত। 2022 সালে শেষবারের মতো সেই পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল করেছিল। তারপর থেকে পরিত্যক্ত ঘোষণা করার পর প্রায় 535 কোটি টাকা দিয়ে নতুন এই পাম্বান রেল ব্রিজ তৈরি করা হয়েছে। ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্তে এই পাম্বান রেল ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। তবে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই
অংশটি প্রায় 17 মিটার উলম্বভাবে উঠতে সক্ষম। এই ব্রিজের মাঝখানের অংশটি রামেশ্বরম বা ইন্দিরা পয়েন্ট বা ভারতের শেষ ভূখণ্ডে যাওয়ার জন্য মানুষকে আগে সড়ক পথে গাড়ি নিয়ে যেতে হতো, তাও 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যেত। এমনকি পুরনো যে পাম্বান রেল ব্রিজ রয়েছে সেখান দিয়েও যাতায়াত করতে গেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগতো, কারণ ট্রেনের গতিবেগ থাকতো অত্যন্ত ধীর। কিন্তু এই নতুন রেল ব্রিজ দিয়ে চলাচল করবে যে ট্রেনগুলি, সেগুলো গতিবেগ 75 কিলোমিটার প্রতি গতিবেগ থাকায় স্বাভাবিকভাবেই অত্যন্ত দ্রুত এবং কম সময়ের মধ্যেই রামেশ্বরমে পৌঁছে যেতে পারবেন মানুষজন। পর্যটনের নয়া দিশা খুলে দিচ্ছে, এমনকি মানুষের যাতায়াতের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা করবে এই নয়া পাম্বান রেল ব্রিজ। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, রামেশ্বরম, তামিলনাড়ু।